সাল 1994 সার্জ মনাস নামের একজন কানাডিয়ান লেখক একটা বই প্রকাশ করেন, প্রজেক্ট ব্লু বিম। বইটি প্রকাশের ঠিক 2 বছর পর 1996 সালে হঠাৎ সার্জ মনাসকে গ্রেফতার করা হয় জাতীয় নিরাপত্তা বিষয়ক কোনো অজ্ঞাত অভিযোগে। এক রাত পর জামিনে মুক্তি পান, কিন্তু পরদিনই হৃদরোগে মারা যান। বয়স তখন মাত্র 51। কোনো ময়নাতদন্ত হয়নি, কোনো চিকিৎসা রিপোর্ট প্রকাশ হয়নি। কেসটা নিঃশব্দে বন্ধ করে দেওয়া হয়। প্রজেক্ট ব্লু বিম বইটিতে এমন কি ছিল যার জন্য এমন রহস্যময় মৃত্যু হয় সার্জ মনাস্টের? এই প্রশ্নটাই আজকের আলোচনার কেন্দ্র। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন তাহলে জেনে আসি প্রজেক্ট ব্লু বিমের বিস্তারিত। ভাবুন, একদিন বিকেলে আপনি আকাশের দিকে তাকালেন, আর মেঘের ফাঁকে দেখা গেল এক উজ্জ্বল আলোর রেখা। ধীরে ধীরে সেই আলো নেমে আসছে, আকার নিচ্ছে মানুষের। তার 2 হাত প্রসারিত, যেন ক্রুশবিদ্ধ কোনো ছায়া। লোকেরা চিৎকার করছে, ঈসা আলাইহিসসালাম ফিরে এসেছেন। হাজার হাজার মানুষ সিজদায় লুটিয়ে পড়ছে। মোবাইল ক্যামেরাগুলো একসাথে জ্বলে উঠছে। কয়েক ঘন্টার মধ্যে ভিডিও ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। হ্যাশট্যাগ জেসাস ইন দ্য স্কাই, 500 মিলিয়ন ভিউ। এটা এমন ঘটনা যা একবার নয় এবং এক জায়গায় নয়, বরং বেশ কয়েকবার দেখা গিয়েছে এই 2025 সালেই। ফেব্রুয়ারি 2025 সালে জেরুজালেমের আকাশে, জুন 2025 সালে ফিলিপাইনের নাগা সিটি, জুলাই 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে। এটা কি কোনো অলৌকিক ঘটনা, নাকি কোনো অদৃশ্য প্রযুক্তির খেলা? আর এর সাথে প্রজেক্ট ব্লু বিমের সম্পর্ক কোথায়? প্রজেক্ট ব্লু বিমের জন্মদাতা সার্জ মনাস্ট। কানাডার কুইবেকে জন্ম 1945 সালে। পেশায় সাংবাদিক, কবি ও লেখক। 70-80 দশকে সাহিত্য আর সংবাদ জগতে সক্রিয় ছিলেন, কিন্তু 90-এর দশকে তার লেখালেখি এক নতুন মোড় নেয়। তিনি সাহিত্যের কবিতা ছেড়ে প্রবেশ করেন ষড়যন্ত্র, ধর্ম ও ভূ রাজনীতির অন্ধকার গলিতে। 1994 সালে তিনি প্রকাশ করেন এক বই, প্রজেক্ট ব্লু বিম। এই বইটিতে প্রথমবার উঠে আসে সেই ভয়ঙ্কর পরিকল্পনার কথা, যা নাকি বিশ্বকে এক মিথ্যা ঈশ্বরের সামনে নতজানু করবে। মনাস্টের দাবি ছিল বিস্ময়কর ও আতঙ্কজনক। বিশ্বের শক্তিধর এলিটরা নাসার মাধ্যমে এক ভয়াবহ প্রযুক্তি তৈরি করছে, যা দিয়ে আকাশে দেবতা দেখানো হবে, মানুষের মাথার ভেতরে ঈশ্বরের কণ্ঠ শোনানো হবে এবং শেষে পুরো মানবজাতিকে এক মিথ্যা ঈশ্বরের ধর্মে যুক্ত করা হবে। সবকিছু কেমন যেন দাজ্জালের আগমনের সাথে মিলে যাচ্ছে, তাই না? মনাস্টের রহস্যময় মৃত্যুর পর থেকেই ষড়যন্ত্র তত্ত্বমহলে আগুন লেগে যায়। তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, নাসার গোপন ফাইল ফাঁস করার অপরাধে হত্যা করা হয়েছে, এমন দাবি জোরালো হয়। কিন্তু সরকারিভাবে কিছুই প্রমাণিত হয়নি। তবু মনাস্টের মৃত্যু তার কথাগুলোকে যেন পবিত্র ভবিষ্যৎবাণী বানিয়ে দেয়। মনাস্ট বলেছিলেন, পৃথিবীর শাসক গোষ্ঠী একদিন নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করবে, একটি একক সরকার, একক মুদ্রা এবং একক ধর্ম। এ পরিকল্পনা 4টি ধাপে বাস্তবায়িত হবে। তার ভাষায়, দে উইল ডিসিভ হিউম্যানিটি ইন 4 গ্র্যান্ড স্টেজেস। ফেইথ উইল ফল, ভিশন উইল লাই, ভয়েসেস উইল কমান্ড অ্যান্ড ফিয়ার উইল ইউনাইট। অর্থাৎ, প্রথমে ধর্মের ভিত্তি ধ্বংস করা হবে, তারপর আকাশে আলোকিত দৃশ্য দেখানো হবে, তারপর মানুষের মাথার ভেতর কথা পাঠানো হবে, শেষে ভয় দেখিয়ে সবাইকে এক নেতার অধীনে আনা হবে। এই 4 ধাপই প্রজেক্ট ব্লু বিম নামে পরিচিত। মনাস্টের দাবি অনুযায়ী প্রথমে ধর্মের ভিত্তি ধ্বংস করা হবে। বিশ্বজুড়ে পরিকল্পিত ভূমিকম্প ঘটিয়ে নকল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেখানো হবে, যেমন মিশর, সিরিয়া বা দক্ষিণ আমেরিকার এমন কোনো পাথর, স্ক্রল বা ফলক পাওয়া যাবে যেখানে লেখা থাকবে এমন কিছু যা প্রতিষ্ঠিত ধর্মীয় ইতিহাসের বিপরীতে। মানুষ বিশ্বাস করবে আমাদের ধর্ম মিথ্যা। দ্বিতীয় ধাপে আকাশে অলৌকিক দৃশ্য দেখানো হবে। আকাশে বিশাল হলোগ্রাফিক প্রজেকশন তৈরি হবে, যেখানে যিশু, বুদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কৃষ্ণ, প্রত্যেক ধর্মীয় ব্যক্তিত্ব নিজ নিজ অঞ্চলে দেখা দেবেন। তারপর একসাথে মিলিত হয়ে এক রূপ নিবেন, একই ঈশ্বর, যাকে মনাস বলেছিলেন অ্যান্টি ক্রাইস্ট। তৃতীয় ধাপে মানুষের মাথার ভেতর কথা পাঠানো হবে, ইলেকট্রনিক তরঙ্গ বা ELF ওয়েভস দিয়ে। প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাষায় ঈশ্বরের কণ্ঠ শুনবে। মানুষ ভাববে, ঈশ্বরই আমাকে ডাকছেন। চতুর্থ ধাপে ভয় দেখিয়ে সবাইকে এক নেতার অধীনে আনা হবে। 1994 সালে মনাস্টের বই প্রকাশের পর প্রজেক্ট ব্লু বিম ধীরে ধীরে নিভে গিয়েছিল, কিন্তু ইন্টারনেট যুগে, বিশেষ করে ইউটিউব, টিকটক, রেডিটে এই গল্প আবারও বেঁচে উঠেছে। বিশেষত যখন বাস্তবে আকাশে আলো দেখা যায়, ড্রোন শো, রকেট ট্রেইল বা মেঘে প্রতিফলিত আলো, মানুষ সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই তো ব্লু বিম শুরু হয়ে গিয়েছে। 2025 সালে ফিলিপাইন, আলাবামা আর জেরুজালেমের ঘটনাগুলো এই বিশ্বাসকে আরও পোক্ত করেছে। আকাশে আলো দেখা মানেই হয়তো ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হয়েছেন বা দজ্জালের ফাঁদ শুরু হয়ে গেছে। মনাস বলেছিলেন, নাসা ও যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ একসাথে কাজ করছে একটি মাল্টিলেয়ার্ড প্রজেকশন সিস্টেম তৈরি করতে। এর অংশ হিসেবে থাকে হলোগ্রাফিক লেজার স্যাটেলাইট, ELF ও VLF তরঙ্গ ট্রান্সমিটার, মাইন্ড কন্ট্রোল রিসিভার এবং হার্প প্রকল্পের মতো আয়নমণ্ডলীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
মনাস্ট বলেন, এই প্রযুক্তিগুলো একসাথে কাজ করলে একজন সাধারণ মানুষ বাস্তব ও মায়ার পার্থক্য বুঝতে পারবে না, সে যা দেখবে তাই বিশ্বাস করবে। মনাস্টের বক্তব্যে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, তিনি শুধু ভয়ই ছড়াননি, তিনি এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যা আজও প্রাসঙ্গিক। যদি একদিন আকাশে ঈশ্বরকে দেখতে পাও, কিভাবে জানবে সেটা ঈশ্বর না প্রযুক্তি? এ প্রশ্নটাই হয়তো ব্লুবিমের মূল শক্তি, কারণ ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি সবাই এখন একই আকাশে দাঁড়িয়ে আছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার জন্য মনাসের উল্লেখিত 4 ধাপের বিস্তারিত আলোচনা করলে অনেক কিছু আপনাদের পরিষ্কার মনে হবে। প্রথম ধাপ, ধর্মের ভিত্তি ধ্বংস করা হবে। মনাস্টের বর্ণনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে নতুন ধর্মীয় প্রত্নবস্তু আবিষ্কার করা হবে, যেমন কোনো গুহায় পাওয়া এক স্ক্রল যেখানে লেখা থাকবে যিশু কখনো ক্রুশবিদ্ধ হননি, বা নবীর বার্তা আসলে অন্য গ্রহ থেকে। এমন কিছু বার্তা থাকবে যাতে মানুষ নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়ে সন্দেহে পড়ে যাবে। ভূমিকম্প ঘটানোর প্রযুক্তি নিয়ে বহু গুজব আছে। সবচেয়ে আলোচিত হার্প প্রজেক্ট, হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম। আলাস্কায় অবস্থিত এই প্রকল্প মূলত আয়নমণ্ডলের বৈজ্ঞানিক গবেষণার জন্য, কিন্তু প্রজেক্ট ব্লুবিম অনুযায়ী এটি আবহাওয়া ও ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে পারে। তবে বৈজ্ঞানিকভাবে এমন কোনো প্রমাণ নেই যে হার্প সত্যি ভূমিকম্প সৃষ্টি করতে পারে। পৃথিবীর অভ্যন্তরস্থ টেকটনিক প্লেটের গঠন এত বিশাল ও শক্তিশালী যে একটি রেডিও ফ্রিকোয়েন্সি প্রজেকশন দিয়ে সেটি নাড়ানো সম্ভব নয়। তবুও এই ধারণাটি জনপ্রিয়, কারণ যদি ভূমিকম্প পরিকল্পিত হয় তাহলে কিছুই আর নিরাপদ নয়। দ্বিতীয় ধাপ, আকাশে অলৌকিক দৃশ্য দেখানো হবে। এটি ব্লুবিম তত্ত্বের সবচেয়ে আলোচিত অংশ। মনাস্ট বলেছিলেন, দ্বিতীয় ধাপে আকাশে বিশাল হলোগ্রাফিক ছবি দেখানো হবে, যেখানে বিভিন্ন অঞ্চলে তাদের নিজস্ব ধর্মীয় নেতা দেখানো হবে, যেমন ইউরোপ ও আমেরিকায় যীশু খ্রিস্ট, এশিয়ায় বুদ্ধ, আরব অঞ্চলে নবীর অবয়ব বা আলোর প্রতিরূপ, ভারতে কৃষ্ণ বা শিব। সবশেষে তারা একত্র হয়ে এক রূপ নেবে, যা একক বিশ্ব ঈশ্বর হিসেবে ঘোষণা করা হবে। এই হলোগ্রামগুলোর সঙ্গে থাকবে ভয়ঙ্কর সাউন্ড সিস্টেম, মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলবে এমন ফ্রিকোয়েন্সি, এবং বিশাল আলোক প্রদর্শনী, যা একে একে বিশ্বজুড়ে অলৌকিক ঘটনার মতো মনে হবে। আজকের প্রযুক্তি দিয়ে আকাশে ছবি দেখানো অসম্ভব নয়। চীনে, দুবাইয়ে বা জাপানে এখন ড্রোন দিয়ে 3D আকার তৈরি করা হয়। 2023 সালে সাংহাইয়ে এমন এক শোতে 5000 ড্রোন মিলে একটি বিশাল ঘূর্ণি আর ড্রাগনের ছবি আকাশে তৈরি করে ফেলেছিল। তবে পৃথিবীর আকাশ জুড়ে একযোগে একই ছবি দেখানো এখনও প্রযুক্তিগতভাবে কঠিন। প্রত্যেক অঞ্চলের আবহাওয়া, মেঘের ঘনত্ব, আলো ছায়া ভিন্ন, তাই গ্লোবাল স্কেলে এমন সিনক্রোনাইজ প্রজেকশন প্রায় অসম্ভব। তবে এই ধরনের প্রদর্শনীকে ভিডিও এডিটিং ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিশ্বজুড়ে দেখা গেছে বলে প্রচার করা সম্ভব। একটি ভুয়া ভিডিও তৈরি করে সেটি ছড়িয়ে দিলে মানুষ বিশ্বাস করে নেয় এটা বাস্তবেই ঘটেছে, এবং এখানেই প্রকৃত বিপদ, দৃষ্টিভ্রমের সঙ্গে মিডিয়ার প্রতারণা। আপনি অবাক হবেন জেনে যে ফিলিপাইনের নাগা সিটি, যেখানে প্রায় 8000 ক্যাথলিক মানুষ আকাশে হজরত ঈসা আলাইহিসসালামের ছবি দেখেছিল, সেই নাগা সিটি এশিয়ার সবচেয়ে বড় ড্রোন করিডোরের ভেতর একটি। সেই একই জায়গায় কয়েক মাস আগেই একটি বিশাল প্রকল্প চালানো হয়েছিল। সেই প্রকল্পে মেট্রো ম্যানিলা ইউএভি এবং LIDAR লেজার ম্যাপিং প্রজেক্ট পরিচালিত হয়েছিল, যার মাধ্যমে আকাশে ড্রোন ও লেজারের সাহায্যে স্কাই ম্যাপিং ও প্রিসিশন নেভিগেশন করা হয়। অর্থাৎ প্রযুক্তিগতভাবে আকাশে কোনো ছবি বা আলোকচিত্র প্রজেক্ট করা তখন সম্ভব ছিল। এখন আসি আলাবামার কথায়। আলাবামা হচ্ছে প্রজেক্ট ম্যাভেনের কেন্দ্রবিন্দু, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং ড্রোন প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখানে FAA ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত ড্রোন জেনুইটি ও গ্রেটার মন্টগোমেরি প্রোগ্রাম পরিচালিত হয়। অর্থাৎ এখানে আকাশে বড়সড় প্রজেকশন বা হলোগ্রাফি চালানোর উপযুক্ত সব সুবিধা আছে। তাহলে এখন গল্পটা পরিষ্কার হয়, মানুষকে প্রযুক্তির মাধ্যমে ধোঁকা দেওয়া হচ্ছে। এক বিশাল ভিজুয়াল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি করা হচ্ছে, যাতে মনে হয় আকাশ থেকে কোনো দেবতা বা নবী অবতীর্ণ হয়েছেন। তৃতীয় ধাপ, মানুষের মাথার ভেতর কথা পাঠানো হবে। মনাস্টের মতে এ ধাপেই প্রকল্পটি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ভাষায় ঈশ্বরের কণ্ঠ শুনবে। সেই কণ্ঠ বলবে, আমি তোমার ঈশ্বর, আমার পথে চলো। এটি করা হবে ভয়েস টু স্কাল ট্রান্সমিশন টেকনোলজি বা V2K দিয়ে, যা মানুষের করটির ভেতর দিয়ে সরাসরি মস্তিষ্কে বার্তা পাঠাতে পারে। মনাস্ট বলেন, এই প্রযুক্তির ভিত্তি ELF ওয়েভস বা এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি 3 থেকে 30 হার্টসের মধ্যে কম্পনকারী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা নাকি মানুষের মস্তিষ্কের নিউরাল ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়। মনাস্ট এক পর্যায়ে এমন এক পেটেন্টের কথা বলেন যা শোনার পর মনে হয় বিজ্ঞান কল্পকাহিনীও যেন বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বাস করবেন, এই পেটেন্টটি ইস্যু করা হয়েছিল 1989 সালেই, যেখানে বর্ণনা করা হয়েছে এমন এক প্রযুক্তি যা স্পিকার ছাড়াই সরাসরি মানুষের মাথায় শব্দ পাঠাতে পারে। হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন, ভয়েস টু স্কাল ট্রান্সমিশন, অর্থাৎ কোনো বাইরের ডিভাইস ছাড়াই আপনার মস্তিষ্কে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
কিন্তু এখানেই চমকের শেষ নয়। গভীরে গিয়ে দেখা গেল এমন আরও 3টি অনুরূপ পেটেন্ট রয়েছে যা গুগলেই খুঁজে পাওয়া যায়। এর একটি নথি 1976 সালে অনুমোদিত, যেখানে বলা হয়েছে এক বিশেষ যন্ত্রের কথা যা মানুষের ব্রেন ওয়েভ পরিবর্তন করতে সক্ষম, এমনকি দূর থেকে তাদের নিউরাল অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করা যায়। এই ধারণাটি পরবর্তীতে পরিচিত হয় রিমোট নিউরাল মনিটরিং নামে। আরও একটি পেটেন্ট প্রকাশিত হয় 1992 সালে। অর্থাৎ আমরা যেসব প্রযুক্তিকে আজ ভবিষ্যতের কল্পনা ভাবি, সেগুলোর বীজ রোপিত হয়েছিল বহু বছর আগেই, যখন পৃথিবী স্মার্টফোন বা ইন্টারনেট যুগে প্রবেশ করেনি। তৃতীয় একটি পেটেন্ট 2002 সালে ইস্যু করা হয়, যা রেডিও ফ্রিকোয়েন্সি হিয়ারিং এফেক্ট তৈরি করে, অর্থাৎ রেডিও তরঙ্গের মাধ্যমে সরাসরি মানুষের মস্তিষ্কে শব্দ শোনা যায়। এটি বাস্তবে ইরাক যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ইরাকি সৈন্যদের মাথায় কোনো স্পিকার ছাড়াই একটি বার্তা পাঠানো হয়েছিল, আল্লাহ চান তোমরা আত্মসমর্পণ করো। শুনতে কাল্পনিক শোনাচ্ছে, তাই না? এই প্রযুক্তিগুলো বাস্তবে রয়েছে, আর আশ্চর্যের বিষয়, সবকিছু আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে সত্য আর মিথ্যার মাঝের রেখাটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। সবকিছুই যেন এক অদৃশ্য পর্দার আড়ালে। চোখে যা দেখি তার পেছনে লুকিয়ে থাকে অন্য বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, দাজ্জালের ফিতনা এমন হবে যা চোখকে মোহিত করে দিবে। অর্থাৎ এমন প্রতারণা আসবে যেখানে মিথ্যা হবে সত্যের মতোই বিশ্বাসযোগ্য। আজ চারদিকে তাকান, খবর থেকে বিনোদন, রাজনীতি থেকে প্রযুক্তি, সবখানেই এক অদ্ভুত ধোঁয়াশা। ভুয়া খবর এখন যুদ্ধের অস্ত্র। ডিপ ফেক ভিডিও বদলে দিচ্ছে বাস্তব মুখ। ভুয়া সেলিব্রিটি বা এআই জেনারেটেড ইনফ্লুয়েন্সার দখল করে নিচ্ছে সামাজিক মাধ্যম। জেনেটিক্যাল পরিবর্তিত খাদ্য আমাদের প্লেটে। এমনকি ক্রিপ্টো প্রতারণা বা ডিজিটাল মুদ্রাও হয়ে উঠছে ভুয়া অর্থ। আমাদের প্রতারণার শিকার করা হচ্ছে শুধু অর্থ বা সম্পদের জন্য নয়, বরং আমাদের মনের দখল নেওয়ার জন্য। তাদের লক্ষ্য পরিষ্কার, মানবজাতিকে এমন এক বিশ্বাস ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া যেখানে একক সত্য, একক সরকার, একক ধর্ম, সবকিছু এক সত্তার অধীনে থাকবে। এই ধারণাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ন। সেখানে সব ধর্মকে একত্র করে গড়ে তোলা হবে এক কৃত্রিম ঐক্য, আর সেই সিংহাসনে বসানো হবে মিথ্যা ত্রাণকর্তা, যাকে আমরা দাজ্জাল নামে চিনি। এ এক মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে শত্রু অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য, প্রযুক্তি ও বিভ্রম দিয়ে মানুষের ঈমান আক্রমণ করছে। তারা চায় আপনি আপনার বিশ্বাস নিয়ে সন্দিহান হন, আপনার ঈমান দুর্বল হোক, আর শেষমেশ আপনি নিজেই হারিয়ে ফেলুন আল্লাহর প্রতি আস্থা। শুধু প্রশ্ন একটাই, এই মায়ার যুগে আপনি কি সত্য চিনতে পারবেন? প্রজেক্ট ব্লু বিম কোনো মহাকাশ অভিযান নয়, এটি এক বিশ্বাসের অভিযান, যেখানে মানুষের মনই যুদ্ধক্ষেত্র। তাই এই যুগে সত্যিকারের শক্তি হলো সমালোচনামূলক চিন্তা, যাচাই এবং সতর্কতা। যখন আপনি পরবর্তীতে কোনো অলৌকিক খবর দেখবেন, এক মুহূর্ত থামুন, নিজেকে প্রশ্ন করুন, এটা কি বাস্তব, না আমার বিশ্বাসের প্রতিফলন? সেই প্রশ্নই হবে আপনার প্রথম বিজয়, দাজ্জালের যুগেও সত্যের পক্ষে দাঁড়ানোর প্রতীক। আসসালামু আলাইকুম। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে।